ওইগুলা ওইসব কথা। আরে রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, এই রাজাকারের বাচ্চারা চল আমার সঙ্গে কিশোরগঞ্জে। কমান্ডার এই আইয়ুব বিন হায়দার উল্টা স্টেটমেন্ট করে বলছে এই ধরনের কথা আমি কোনোদিনই বলি নাই, এটা আমার কাছ থেকে বলছে যে ট্রেনিং অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রেনিং গ্রহণের পর কোনো অস্ত্র হাতে নেননি, ট্রেনিং গ্রহণ করছি, মহান মুক্তিযুদ্ধে তিনি কোনো কোম্পানির কমান্ডার ছিলেন না। ওই আইয়ুব বিন হায়দারের একটা থানা আছে, আইয়ুব বিন হায়দারের বাড়ি হইল মিঠামনির ঘাগরা বড়া গ্রাম। আমার কথাটা বুঝেন, তার আপন বড় ভাই আমার সাথে ট্রেনিং দিছে একসাথে, আপন বড় ভাই। আইয়ুব বিন হায়দারের বড় ভাই বাচ্চু মিয়া আমার সাথে একসাথে ট্রেনিং দিছে দেরাদুনে। কথাটা বুঝেন আপনি, আপন বড় ভাই। সেই মিঠামইনে আমি শেষ যুদ্ধ করছি, কাটকাল কালনি কুশিয়ারা নদীর পারে 3 জনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি, 3টা স্টিমার ধরছি, 1200 রাইফেল ধরছি। কি বলেন আপনি? ওইখানে দেখবেন স্মৃতিস্তম্ভ হবে বড় করিয়া হইতেছে। ওই আমি যে রাজাকারের বাচ্চারা বলে ওদেরকে বলবো তোমরা ওই কালনি কুশিয়ারার পারে 9ই ডিসেম্বরের যে যুদ্ধ হয়েছিল ফজলু কমান্ডারের নেতৃত্বে, সেই কাটকাল গ্রাম, বিখ্যাত কাটকাল গ্রাম, সেখানে যাও। আমি এদেরকে অমানুষ, পশু বলি এদেরকে, এরা পশু। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযোদ্ধা না। কে কয় এগুলা? আমি প্রথমে মুক্তিবাহিনী ট্রেনিং দিয়ে যুদ্ধ করছি তামাবিল জাফলঙ্গে, তাহিরপুরে। আমি তারাইলে যুদ্ধ করছি, আমি করিমগঞ্জে যুদ্ধ করছি, আমি গোছিয়াটাতে যুদ্ধ করছি। আমি কি বলেন আপনি? প্রথম দিকে মুক্তিযোদ্ধা হিসাবে। এরপরে যখন আমাকে খবর দেওয়া হলো মুজিবনগর থেকে যে এখন তোমাকে আইসা পড়তে হবে ভিতর থেকে, আমি তখন ভিতরে যুদ্ধ করতেছি, ভিতরতে ইটনার সমস্ত করছে। আমি সেখানে গেলাম 5ই আগস্ট। যাওয়ার পর বললো তোমাকে বিএলএফ এর ট্রেনিংয়ে যাইতে হবে, কারণ তোমাকে করা হয়েছে কিশোরগঞ্জের কমান্ডার। যেহেতু আমি 1969 সনের 14ই নভেম্বর থেকে সিরাজুল আলম খানের নেতৃত্বে যে বিএলএফ ছিল তার মেম্বার ছিলাম। আমি গেলাম দেরাদুন, ট্রেনিং দিলাম 1.5 মাস। সেইখান থেকে ঢুকলাম ভিতরে আইসা, অক্টোবর মাসে ঢুকলাম আমি 103 জন নিয়ে, আমি তার কমান্ডার। সবই দেরাদুন ট্রেন, মানে টান্ডুয়া ট্রেন এবং হাফ লং ট্রেন। এখনো সব মরে নাই। ওই যে নুরুল আম্বিয়া সাবরা এখনো জীবিত আছে, তাদের ওনারা কমান্ডার ছিলেন, ওনারা ট্রেনিং দেওয়া হইতেন। নুরুল্লাহ শরীফ, নুরুল আম্বিয়ারা আরও আছে, মাহবুল হক মারা গেছে, হাসানুল হক ইনুয়া ছিল মেইন কমান্ডার দেরাদুন ক্যাম্পের। রাজাকারের বাচ্চারা এইসব ফালতু কথা কয়ে ফজলুর রহমানদের কেউ করতে পারবে? আরেকটা বক্তব্যের পার্ট যেটা আপনি বলেছেন ডাবল অপরাধ। ডাবল অপরাধ করতেছে এই কারণে, 1 নম্বর হলো মুক্তিযোদ্ধা পরিবারের বা মুক্তিযোদ্ধার জামাত করাটা অপরাধ। এটা হলো মানে সিঙ্গেল অপরাধ। আর ডাবল অপরাধ হলো আপনার পরিবারের একজন লোককে রাজাকার আলবদররা হত্যা করছে, আপনার বাপরে বা চাচারে। উনি যে বলতেছে আমি শহীদ পরিবারের সন্তান, জামাতের আমির বলতেছে না উনি শহীদ পরিবারের সন্তান, তো উনার পরিবারের কাউকে হত্যা করছে পাক বাহিনী অথবা জামাত, আলবদর অথবা রাজাকার, তাই তো? যদি হত্যা করে, যে আপনার বাবাকে হত্যা করছে বা চাচাকে হত্যা করছে তাদের দলটাই আপনি করতেছেন, তাহলে আপনি ডাবল অপরাধ করতেছেন। তো এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও তো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা জামাত ইসলামের সাথে জয়েন করেছে, জামাত ইসলামের জোটে জয়েন করেছে, সেগুলোকে আপনি কিভাবে দেখবেন, যারা একসময় বিএনপির সাথেও ছিল? আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, বলবো না। তারা ভুল করছে না শুদ্ধ করছে, দেশের মানুষ বিচার করবে। এইগুলো আমি তাদের বিরুদ্ধে কথা বলে ওদের মুখে আমি ভাষা দিতে চাই না। এইসব লোকের ব্যাপারে আমার কোনো কথা নেই, কথাটা বোঝার চেষ্টা করে না। আমি এইসব লোকের ব্যাপারে কোনো কথা বলবো না, এদের পছন্দ মতো। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম যারা এইসব কথা বলতেছে, ওই নরাদম নরপশু রাজাকারের বাচ্চাদের, আলবদরের বাচ্চাদের কথা কিন্তু ওই যে ফজলুর রহমান কোনো মুক্তি, আইয়ুব বিন হায়দার, আর কে দিছে? আর একজন দিছে কিনা? কিশোরগঞ্জের জেলা কমান্ড আছে, ঢাকার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আছে না জামুকা, এখানে 70 জনের নাম আছে। হ্যাঁ, 70 জনের নাম আছে। এরাও অপরাধী যারা জামাতে ইসলাম করে। এই অপরাধীদের ব্যাপারে আমি কিছু কথা শুধু বলবো, এরা পশু, নরপশু, যারা মুক্তিযুদ্ধ হয়ে জামাত করে। আমি এই কথাটা আজকেও বলবো, কালকেও বলবো, মৃত্যুর আগেও বলবো। এরা পশু,
এরা মানুষ না, তার ভিতরে মনুষ্যত্ব নাই, বিবেক নাই, খুব ক্লিয়ার। রাজনীতির মাঠে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, আরও কতদিন নিষিদ্ধ থাকবে আমরা জানি না। বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি আগে বলছিল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ বা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের বিপক্ষে, কিন্তু সরকার আসার পরে যে অধ্যাদেশ বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, সেই অধ্যাদেশটা তারা আপনার আইনের মাধ্যমে, বিল পাসের মাধ্যমে রিপ্লেস করেছে। তো জামাতে ইসলামীর জন্য আগামী দিনগুলো রাজনীতি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় তার পথটা সুগম হচ্ছে কিনা? আপনি যেটা বলছিলেন আগামী দিনের রাজনীতি অশুভ, অশনি সংকেত, 5 বছর পরে যে নির্বাচনটা হতে যাবে সেই নির্বাচন নিয়ে আপনার প্রেডিকশন কি হবে? আমাদের এখানে সবসময় কিন্তু এন্টি ইনকামবেন্সি, সরকার বিরোধী একটা সেন্টিমেন্ট কাজ করে। দেখেন, আমি কিন্তু দলের খুব বড় অর্গানাইজিং লিডার না, অর্গানাইজেশনের লিডার না। আমি দলের নীতিগত কথাটা আমি বলতে পারি না, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি একজন রাজনীতিবিদ হিসাবে, বা আপনার এই বয়স হয়েছে 78, আমি 62 বছর যাবৎ রাজনীতি করেন, আপনার অভিজ্ঞতা কি বলে এইরকমভাবে চলতে থাকলে, তাইলে আমি বলবো এই চলাটা ভুল হচ্ছে, সঠিক হচ্ছে না। আমি একটা কথা আপনাকে বলি, আমার দলও শুনো। ঢাকা বারে একটা ইলেকশন হয়েছে, 30,000 ভোট লয়ারদের, এটা কিন্তু কোনো দলের ভোট না, 30,000 ভোট। হ্যাঁ, দলীয় ভাগ আছে, কিন্তু ওখানে কিন্তু দলীয় নামে ইলেকশন হয় না। সেখানে ইলেকশনটা হইল কি বিএনপি দলের পক্ষ আর জামাতের পক্ষ। ভোট পড়ল কত? 30%। 70% উকিল কিন্তু ভোট দিল না। আপনার যান গিয়ে আপনার দেখেন, আপনার তো এইসব নিউজ করবেন না, দিল না, 30%-এ ভোট দিল, তাহলে ফলেই তো সবাই ফেল। আচ্ছা, দেওয়ার পরে যে ভোটটা হইল সব সিটে বিএনপি পাশ করলো, তাহলে সেকেন্ড হইল কে? জামাত। তাহলে তো আপনি তো জামাতকে সেকেন্ড রাইখেই দিলেন। যেদিন আপনার, যেদিন সবার তো সব দিন থাকবে না, এ ডে উইল কাম, যখন মানুষ মনে করতে পারে আপনারা রাখবেন, তখন তো সেকেন্ড ম্যানকে আনবে বা সেকেন্ড পার্টি আনবে। তা আপনি তো ইচ্ছা করে জামাতকে, আপনি না থাকলে জামাত যাতে আসে সেই ব্যবস্থাটা জামাতকে করে দিতেছেন, জামাতের করতে হইতেছে না। আবার আপনি কোথাও যদি মধ্যপন্থার ইলেকশন, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো কাউকে, আমি হাসিনা ইলেকশন করুক বা ওই যে হাইব্রিড আওয়ামী লীগের যারা অত্যাচার করছে এদের যা ইচ্ছা তা হোক, কঠিন বিচার হোক, কিন্তু আওয়ামী লীগ করছে বলেই তাকে কোথাও ইলেকশন, বা আওয়ামী লীগ সাপোর্ট করছে বলেই কোথাও, বা মুক্তিযুদ্ধ সাপোর্ট করে বলেই কোথাও ইলেকশন করতে পারবেন না যদি দেন, তাই দিলে আপনি মেয়র হইবেন এবার সিটি কর্পোরেশন চিটাগাঙ্গের, সেকেন্ড হইব জামাত, পরের বছর জামাত মেয়র হবে, আপনি পিছনে চলে যাবেন। এবং জামাত যেদিন আসে এদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। এটা বাংলাদেশ থাকবে না, আমি আবারও বলছি, জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থাকবে না। 72-এর সংবিধান তো এখনই এরা পুরাই দিতে চায়, ডিল মেরে লাথি মেরে ফালাই দিতে, ছিঁড়ে ফেলতে চায়। কারণ রাজাকার যারা, এদের 72-এর সংবিধান শুনলে পরে আগুন লাগে। কারণ 72-এর সংবিধানটার মধ্যে 30 লক্ষ লোকের রক্ত লাগানো আছে, যারা জীবন দিয়ে গেছে, 30 লক্ষ শহীদের রক্ত আছে 72-এর সঙ্গে। এই কারণে 72-এর সংবিধানটা শুনলেই এরা মনে করে বাবারই 72-এর সংবিধান থাকলে তো আমরা চিরদিন আমাদেরকে মানুষ চিহ্নিত করবে, এরা হইল স্বাধীনতা বিরোধী। কাজে 72-এর সংবিধান ফেলে দিতে চায় তারা, সব কিছু শেষ করে। মুক্তি যত স্কাল্পচার আছে এই দেশে, স্মৃতিস্তম্ভ আছে, সবাই আচ্ছা শেখ মুজিবের ছবি, খুব খারাপ মানুষ শেখ মুজিব, তারটা ভেঙে ফেলছে। এই যে ওই দিনও 7 জন বীর শ্রেষ্ঠর ছবি কেন করলো, 7 জন বীর শ্রেষ্ঠর ছবি কেন ভাঙে ড্রেনে ফেলাইয়া দিল? আমার তো ধারণা মুক্তিযুদ্ধ যদি আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হইতেন মুক্তিযুদ্ধে, উনিও বীর শ্রেষ্ঠ হইতেন, তাহলে উনার তো যাইতো ওখানে তো ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের মতো 7 জন বীর শ্রেষ্ঠ আছে। এরা তো অমানুষ, এরা, আমি যে নর পশু নরাদম বলি এই কারণে বলি আমি, এরা তো কোনো বিশ্বের কোনো স্কাল্পচার নাই কোন দেশে। ইরাকে আছে, ইরানে আছে, ইরানে মসজিদের মধ্যে হযরত আলীর ছবি থাকে। মিশরে তো আছেই, হাজার হাজার বছরের পিরামিড মিশরে আছে। এরা গেলে তো ওই যে রাজাকারের বাচ্চারা যদি মিশরে গিয়ে দখল করতে পারে, আগুন লাগাই দিব প্রথম ওই পিরামিডের মধ্যে। এই যে আফগানিস্তানে যখন এই শক্তি আসলো, আল কায়দা, তালেবান যখন আসলো, তখন প্রথমেই তার যত ঐতিহ্য আছে বুদ্ধ আমলের, তার আগের আমলে সব ধ্বংস করে দিল। সমস্ত
ছিন্ন, তারা ধ্বংস নিশ্চিহ্ন করে দিল, স্মৃতি নিশ্চিহ্ন করে দিল। তো আমি তো অমানুষ এদেরকে এই কারণে করে, তো বাপকে স্বীকার করে না। এরা মনে করেন আমি নিজে নিজে জন্মগ্রহণ করছি, আমার কোনো মা বাপ লাগে নাই। আমরা আবার একটু সংসদ প্রসঙ্গে ফিরে আসি। সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে, অনেকেই সংসদে অধিবেশন দেখে আপনার বলছেন যেটা হলো এটা বিএনপি জামাতের একটা ফ্রেন্ডলি গেম। আপনার এক্সপিরিয়েন্স কি প্রথম অধিবেশনের? আমি তো 1.5 মাস পার্লামেন্ট চলছে, আমি তো কোনো কথা বলি নাই, আমি দেখছি সব চায় আছে। অবজারভার হিসেবে আপনার পর্যবেক্ষণ কেমন ছিল? আমি একদিন মাত্র, একদিনও তাও 15 মিনিট 10 মিনিট কথা বলার পরে চিল্লানি শুরু হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছেন? পার্লামেন্টটা কেমন, এটা মাত্র শুরু হইল। তো আমি এই যে মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আমি বলছি, প্রথম কথাটা মর্নিং শোজ দ্য ডে। ওই যে এখানে বকরিয়াতে যে আমাদের নেতা মর্নিং শোজ দ্য ডে উনি এই করতেছেন, বলছি মর্নিং শোজ দ্য ডে। তবে ফ্রেন্ডলি গেম যেটা, এই গেমে আপনি মেসিরে আনেন, রোনালদোরে আনেন, আইনা ঢাকাতে ফুটবল খেলা দেন, ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলা দেন, একদিন কিন্তু ঝাঁকে ঝাঁকে মানুষ যাইব খেলা দেখার জন্য না, মেসিকে আর রোনালদোকে দেখার জন্য, এই ফ্রেন্ডলি গেম দেখার জন্য যাবে। কিন্তু পরের দিনে যদি শুনে যত গেম হইতেছে সব ফ্রেন্ডলি গেম হইতেছে, তাইলে কিন্তু মানুষ এটা দেখবে না, মুখ ফিরায় নেবে, টিকিটও বিক্রি হবে না, রেফারি বাঁশি বাজাইলেও কোনো কাম হইব না। কাজেই পার্লামেন্ট কোনোদিন পৃথিবীতে কোথাও কোনো সময় ফ্রেন্ডলি গেমে চলে না। সবারই হাততালি পাইবেন, তাহলে এর অর্থ হইল যে, আমার কথাটা কি বুঝতে পারছেন? পৃথিবীতে রাজনীতিতে সবসময় পক্ষ বিপক্ষ থাকবে, শত্রু মিত্র থাকবে, আদর্শ, আমার একটা আদর্শ থাকবে, আমার বিরোধীদের আরেকটা আদর্শ, এটা কোনোদিন কম্প্রোমাইজ হবে না। আমি আপনাকে বলি, আমি যখন ছোটবেলা আজমিরিগঞ্জে যাইতাম, নদীটা পার হইতাম। আজমিরিগঞ্জের নদীটা হইল 2টা নদীর মোহনা, একটা হইল কালনি আর একটা কুশিয়ারা। নদীর পানি কিন্তু দেখা যেত, কালনির পানিটা হইল নীল, কুশিয়ারার পানিটা হইল গোলা। এটা দুইটা কোনো সময় পানি দুইটা একসাথে মিলতো না। আপনি রাজনীতি আদর্শ একসাথে মিলাইতে পারবেন, এটা কে কইছে? তাইলে তো আপনার পলিটিক্যাল সায়েন্স নতুন করে লিখতে হবে। ফ্রেন্ডলি গেম পার্লামেন্টে হয় না, এটা করলে উল্টা হবে। আপনি হাওড়ের মানুষ, আমরা একটু হাওড় প্রসঙ্গে আলোচনায় আসি। সংসদে যখন মুক্তিযুদ্ধ, রাজাকার ইস্যু, সংবিধান সংস্কার, বিভিন্ন ইস্যুতে তুমুল বিতর্ক চলছে, তখন হাওড়ে ধান ডুবে যাচ্ছে, পাকা ধান ডুবে যাচ্ছে, কৃষকের কান্নার শব্দ শোনা যাচ্ছে। আপনি এই 1-2 দিন আগেও বোধহয় হাওড় থেকে ফিরেছেন। হাওড়ের কৃষকরা, মানুষরা কেমন আছে? এইবার সর্বনাশ হয়ে গেছে। আমার 78 বছর বয়সে হাওড়ের প্রথম বন্যা আসে 84 সনে। 74 সনে সামান্য একটু আসছিল, এটা মানুষ ভাবতেই পারেনি এইটা কই থেকে আসলো। 74, যার পরে হাওড়ের ধান নষ্ট হওয়ার ফলে কিন্তু 74-এর যে দুর্ভিক্ষটা, সেটা অন্যতম কারণ। কারণ হাওড় অঞ্চল কিন্তু তার খাদ্যের মিটাইও, নিজের খাদ্য মিটাইও আরো 2/3 এটা বাংলাদেশের খাদ্যের ভান্ডারে দিয়ে দেয়, এত ধান হয়। প্রথম শুরু হলো 82 সন থেকে। সেই 82 সন থেকে 82 না 84 সনে, 84 সন থেকে 42 বছর যাবৎ আগাম বন্যা আসে 2 বছর 4 বছর পর পর। এর কারণ হইল আমাদের নদীগুলো শুকিয়ে গেছে। নদী খনন করার চেষ্টা করতেছে, কিন্তু এটা অপ্রতুল। এইভাবে হবে না, আরো দ্রুততার সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে এবং আরো বেশি টেকনোলজিক্যালি নদী খনন করতে হবে। নদী খনন না করলে হাওর বাঁচবে না। এটা হলো 1 নম্বর। নদী এই একদম গারো পাহাড় থেকে ধরে ভৈরব পর্যন্ত নদী খনন করতে হবে, 1। 2 নম্বর হইল, হাওরকে বাঁচাইতে হইলে, ওই যে ধানটাকে যদি বাঁচাইতে হয়, আমি জানি না কেউ শুনে কিনা, ধান গবেষণা কেন্দ্রকে আমি অনুরোধ করব, আমি কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করব, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই এত কিছু ওই যে বেড়িবাঁধ দিয়া ধান রক্ষার কোনো প্রয়োজন নাই। বেড়িবাঁধ দিলে হয় কি, এইবার যেমন কোনো আগাম বন্যায় ধান খায় নাই, এইবার বৃষ্টি হয়েছে, বেড়িবাঁধের জন্য পানিটা বাইরে হয়ে যেতে পারে নাই। কাজেই ওই বৃষ্টির পানিতেই ধান ডুবে গেছে। 2 হইল, যখন বর্ষা হয়, ওই যে বাঁধটা এবার দিলাম মাটির বাঁধ, এটা গিয়া এইটার মাটি সব গিয়া নদীতে পড়ে, নদী ওই এলাকার নদী ভরাট হয়। কাজে এটা আনসাইন্টিফিক। একটা কাজ করলে পরে কোনো কিছুতেই ধান খাইতে পারবে না, সেইটা হলো এমন একটা ধানের
বীজ বা জাত বের করতে হবে, যেটা অন্তত 20 দিন আগে, এখন যে সময়ে ফলন হয়, যে ডিউরেশনে 20 দিন আগে যদি ফলন হয়, অর্থাৎ চৈত্র মাসের 20 তারিখের মধ্যে যদি ধানটা কাটে ফেলতে পারে, কোনো বন্যা টন্যা কিছুতেই কোনোদিন পাবে না, বারটাত কিছুই দেওয়া লাগবে না, তো খরচও করতে হবে না। কাজে আমি বলবো ওই ধান গবেষণা করে নতুন জাতের ধান বের করতে হবে, যা 20 দিন আগেই ফলে যাবে, ডিউরেশনটা কম হবে ফলার। 3, এবং এইটাই এইটা করলেই সব কিছু হবে। হাওরকে একটা মন্ত্রণালয় হিসাবে দেখতে হবে। হাওর সুনামগঞ্জের 11টা উপজেলা, নেত্রকোনার 4টা উপজেলা, কিশোরগঞ্জের 6টা উপজেলা, হবিগঞ্জের 4টা উপজেলা, আর ব্রাহ্মণবাড়িয়ার 3টা উপজেলা। আমি সব নাম বলতে পারি। প্রায় এই 30-35টা উপজেলা নিয়ে একটা হাওর মন্ত্রণালয় করতে হবে, লাইক পাহাড় মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় করতে হবে নির্দিষ্টভাবে। হাওরের সমস্যা অন্য এলাকার চেয়ে কিন্তু ব্যতিক্রম। কাজে সেই ব্যতিক্রম ধর্মী সমস্যার সমাধান করার জন্য একটা নিজস্ব মন্ত্রণালয় লাগবে। আমি আমার দলকে বোর্ড বলে একটা বোর্ডে হবে না, বোর্ড না, এখন তো হয়েছে, এখন তো অধিদপ্তর হয়েছে, এতে কোনো লাভ হবে না। হাওর উন্নয়ন মন্ত্রণালয় হইতে হবে। এবার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনি তো এটা এই জীবনে কোনোদিন হয় নাই, আমি দেখি নাই। যদি একটু পার্সেন্টেজ দিয়ে আমাদের বলতে পারেন, আমরা 90% ক্ষতি হয়ে গেছে। সরি 90%, 90% তাহলে এটার কি সিগন্যাল দিচ্ছে? আমার এলাকাতে 24টা ইউনিয়ন। খাদ্য নিরাপত্তায় কি সিগন্যাল দিচ্ছে? আমি বলছি আমার এলাকায় 24টা ইউনিয়ন, এমপি এলাকা, ইটনাতে 9টা, অষ্টগ্রামে 8টা, আর মিটামনে 7টা, 24টা ইউনিয়ন। রায়টুটি থেকে, আমি বলি রায়টুটি থেকে বাঙ্গালপাড়া, এই 24টা ইউনিয়নের সব ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যেগুলো একটু উজান ইউনিয়ন, টান ইউনিয়ন আছে, এইগুলো এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এটা তো পানিতে খায় নাই, তো আগাম বন্যার পানিকে বৃষ্টিতে নষ্ট হয়েছে, তো কাজে সমস্ত পানি উজান এলাকা তো পানিতে ডুবে গেছে। সেই কারণে আমি বলবো যে এইবারের জন্য মানুষকে বাঁচাইতে হবে। ওটাকে দুর্ভিক্ষ এলাকা ঘোষণা করবে কিনা আমি বলতে, যেহেতু আমি সরকারি দলের মানুষ, কিন্তু দুর্ভিক্ষ এলাকার মতো ট্রিট করতে হবে মানুষকে। যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছে 3 মাসের খাবার দিবে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত যা অবনটন আছে, একদল লোক প্রথমে আইসা পড়বে। কোথায় আইসা পড়বে জানেন? আমাদের এলাকার লোক, একদল লোক চলে যাবে সিলেট, ওখানে গিয়ে বর্ষাকালে মাটি কাটবে, নাও বাইব। সিলেট অঞ্চলটা একটু ধনী, চলে যাবে চিটাগাং আর ঢাকা আর গাজীপুর। এইখানে আইসা কেউ রিক্সা পাইব, কেউ গার্মেন্টসে চাকরি করব, কেউ ঠেলা গাড়ি ঠেলবো, কেউ ড্রেন পরিষ্কার করব। যে 500 মন 1000 মন ধান পাইতো তার এই কাজ। থাকবো বস্তিতে, নূরের সালা, আমি আপনাকে নিয়ে যেতে পারি যাত্রাবাড়ি, রায়ের বাজার, বস্তিতে থাকবে আমার এলাকার মানুষ। এক সময় তো আমার এলাকা ছিল এই বাংলাদেশে সবচেয়ে ধনী। সারা বাংলাদেশ থেকে, সোনারগাঁও থেকে ধরে, গোপালগঞ্জ থেকে ধরে, পাবনা থেকে ধরে, মানিকগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে হাওর অঞ্চলে ধান কাটতে যাইতো, দাওয়াল বলতো এদেরকে। হাওর অঞ্চলের মানুষ ছিল সবচেয়ে সুখী। তার হালের বলদ ছিল, দুধের গাই ছিল, ধানের জমি ছিল, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ছিল। সেই হাওরের মানুষ এখন নিঃস্ব। এখন না, শুধু এইবার না, ওই আগাম বন্যার কারণে 84 সনের পর থেকে সবাই তো দেশ ছেড়ে দিছে, দেশে তো কেউ থাকবে না। ধরেন যে গৃহস্থের মেয়ে, পর্দাসীন মেয়ে যে ওখানে থাকতো, বা স্ত্রী যে, সে আইসা এনে হয়তো আরেকজনের বাসায় কাজ করবে, মানুষের বাসায়। এটা তাদের ব্যক্তিগতভাবে তাদের জীবনযাপন বদলে যাচ্ছে ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের জাতীয়ভাবে যে খাদ্য ভাণ্ডার হিসেবে আপনার পরিচিতি ছিল, আপনি যেটা বলছিলেন, যেটা হলো হিউজ পরিমাণে খাবার আমাদের জন্য তারা প্রোভাইড, উদ্বৃত্ত সারপ্লাস ছিল, এবং মাছ, এইটার প্রভাব কি? খালি খাবার না, মাছ কি আপনি কি কল্পনা করতে? হাওর অঞ্চলের চেয়ে তো মাছ বেশি কোথাও নাই বাংলাদেশে। হাওর অঞ্চলই তো মাছের অঞ্চল, কিন্তু নদী ভরাট হয়ে যাওয়ার কারণে এবং হাওরগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে এখন মাছ কমে গেছে, একদম মাছ নাই। হাওর অঞ্চলে যদি আপনি মাছের ফসল ফলান, আপনি যদি হাঁসের খামার করেন, অকল্পনীয় ব্যাপার তো এগুলো। এত পানি, এত জমি আমার মনে হয় না বাংলাদেশে কোথাও আছে। এই দিগন্ত বিস্তারিত জমি এবং পানি, এইখানে যদি পর্যটনও করা যায়, দেখবার জন্য কক্সবাজারের মতো লাখ লাখ মানুষ যাবে। এগুলো আমরা করছি না। একটা
উড়াল সেতু হওয়ার কথা ছিল, এটা ইউনূস সাহেবের আমলে মরিচকালী থেকে মিটামুন পর্যন্ত উড়াল সেতু, এটা হইলেও বা উড়াল সেতু হইলেও কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা হইলে ওখানে একটা মানুষের যাতায়াত, আপনি যাইতেন চলো দেখে আসি, কারণ উড়াল সেতুটার লম্বা ছিল 15 কিলোমিটার। আপনার যে প্ল্যান পরিকল্পনা যে কথাগুলো বলছেন, এগুলো প্রধানমন্ত্রী বা কৃষিমন্ত্রী যারা আছে সংশ্লিষ্ট তাদের সাথে কি আপনি এগুলো শেয়ার করেছেন যেভাবে? শেয়ার করতেছি প্রতিদিন, প্রধানমন্ত্রীর সাথে অতটা না, কিন্তু প্রধানমন্ত্রীকে শুধু আমি বলছি আমরা বাঁচবো কি করে লিডার, আমি ওনাকে লিডার ডাকি, লিডার আপনি বলেন। উনি আমাকে বলছে আপনি এলাকায় যান, এলাকায় সব কিছু গিয়ে দেখে আসেন কি অবস্থা হয়েছে। আমি অন্তত উনি বলছেন যে আমাদের সরকার 3 মাস তো খাবার দিবি, আর সব কিছুতে আমরা লক্ষ্য রাখবো যাতে মানুষ খাবারের অভাবে মারা না যায়, কষ্ট না পায়। এই জায়গাটা জাতীয়ভাবে তো একটা বড় প্রভাব পড়বে, কারণ সেই সারপ্লাস খাবার তো আমার আসছে না। তা তো পড়বেই, কারণ এইখানে এই যে বাঁধ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বাঁধ দেওয়া হয়েছে, অপরিকল্পিত বাঁধ, এইটা অন্যতম কারণ। কিন্তু পানিটা পাস করতে পারে না হাওর অঞ্চলটা। এটা আমার এখন আমি কি বলবো, এটা আমার আবেগের জায়গা, আমি ওখানে জন্মগ্রহণ করছি। 30-35টা উপজেলা, এখানে কিন্তু বহু মহান ব্যক্তি জন্মগ্রহণ করছে, মহান ব্যক্তিরা হাওর অঞ্চলে। আমি রাজনীতিবিদই বলতে পারি যাদের তুলনায় বাংলাদেশে খুব বড় রাজনীতিবিদ নাই, হাওরে তারা জন্মগ্রহণ করছে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু কেন জানি হাওরের কোনো উন্নয়ন হইল না। এখন আমি খুবই এগাইলি হাত জোর করে সরকারের কাছে দাবি করছি আপনারা হাওর মন্ত্রণালয় করে তার সমস্যা বের করেন এবং সমাধানের পথ বের করেন, তাইলে হাওর এই দেশকে বাঁচাইতে পারবে। হাওরের মাছ, হাওরের দান, হাওরের পনির, হাওরের দুধ, এগুলা অকল্পনীয় ব্যাপার, অকল্পনীয়। আপনি আসার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? আপনি যেমনটা বলছিলেন মাঠে গিয়ে দেখে আসতে, একদম মন্ত্রী সাহেব দেশে উনি খুব ব্যস্ত, আমি যোগাযোগ আজকালকের মধ্যে করার চেষ্টা করব। মন্ত্রী সবের সাথে আমার কথা হয়েছে, যারা সংশ্লিষ্ট মন্ত্রী, যারা মনে করেন এই যে রিলিফ মিনিস্টার, কৃষি মন্ত্রী বা পানি সম্পদ মন্ত্রী, সবার সাথে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো আজকালকের মধ্যে, না বইলে আমি যাব না এলাকাতে, ওনার সঙ্গে কথা বলেই যাব। অ্যাডভোকেট ফজলুর রহমান, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবাই প্রত্যাশা করি হাওরের মানুষগুলো এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে বের হয়ে আসুক, তারা ভালো থাকুক, এবং আপনারাও আহ্বান করবেন হাওরকে বাঁচান। হাওর না বাঁচলে আপনার দেশের একটা বড় অংশ তো হাওর, এবং সেখান থেকে আপনি যেমনটা বলছিলেন পর্যাপ্ত পরিমাণে খাবার আসে, ধান আসে, আবার মাছ আসে, তাহলে হাওরকে নিয়ে একটা মাস্টার প্ল্যান হতে পারে। অবশ্যই, কি কর, আমি তো বললাম এই হাওর মন্ত্রণালয় করলে সব কিছু হবে। বললাম এই যে বরুবের মাছ খান আপনারা, এগুলো তো বরুবের কোনো মাছ না, এগুলো তো সব হাওরের মাছ, কুলিয়ারচরের মাছ হাওরের মাছ, বাজিতপুরের মাছ হাওরের মাছ, বালিখোলার মাছ হাওরের মাছ, এগুলো তো হাওরের মাছ, তারাইলের মাছ, চৌগাঙ্গার মাছ, এগুলো হাওরের মাছ। অসম্ভব ব্যাপার। আমরা সবকিছু খাচ্ছি, কিন্তু হাওরের প্রতি আমাদের কোনো না কোনো দায়িত্ব পালন করি না। আমি আগের লোকজনের কথা বলতে চাই না, যারা হাওর থেকে সব কিছু পাইছে, দেয় নাই কিছুই, আমি তাদের কথা বলবো না। তারা ইচ্ছা করলে সেটা পারতো এবং তাদের সেই ক্ষমতাও ছিল। আমরা আশা করব এখন হাওরের দিকে সবাই নজর দিবেন, হাওরকে নিয়ে